এবার বিশ্ব ভ্রমণে যাবে শেখ হাসিনা। ক্ষমতা ফেরাতে কয়েকটি দেশ সফর করবেন তিনি। এদিকে পুতিনের নির্দেশে যে কোনো সময় জরুরি অবস্থা জারি করবে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান। তাহলে কি সত্যি আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা? কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ সহকারে দেখিয়ে দেব, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারত মোটামুটি অবশেষে শেখ হাসিনাকে ওপেন সার্টিফিকেট দিয়ে দিল, এটি আমরা বলতেই পারি। এবং এই মুহূর্তে এখন আর সম্ভবত রাখে কিছু নেই। শেখ হাসিনা বিশ্ব সফরে বের হচ্ছেন এবং সেই বিশ্ব সফর পরে শেখ হাসিনা আবার বাংলাদেশের মসনদ ফিরে পাচ্ছেন। ভারতের বিদেশমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা দপ্তরের সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আশ্রিত শেখ হাসিনা এবারে জনসম্মুখে আসবেন। তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভ্লাদিমির পুতিন কাকু ঝুঁকেন জ্ঞান হিসালাই স্টাইলে অলওয়েজ থাকে। তবে এবার বাংলাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন। রাশিয়া তাদের জায়গা থেকে শক্ত অবস্থান প্রকাশ করছে। তবে রাশিয়ার এই ভূমিকা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য বা টিউলিপের জন্য, সচিবাদের জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। তারা কিন্তু শেখ হাসিনার পাশে দাঁড়াচ্ছে অলিখিতভাবে। আরে ভাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু ললিপপ খাওয়া মানুষ না, তিনি একজন মুক্তিযোদ্ধা। তার হুঙ্কার হয়তোবা এখন অনেক মিডিয়ায় দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি যখন সুযোগ পেয়েছেন অনেক আগে বাংলাদেশে, তিনি ক্ষমতা উল্টে দিতে পারতেন, বাংলাদেশে জরুরি অবস্থা জারি করতে পারতেন। এখনো কিন্তু সেই সুযোগটা আছে। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, উনার ইচ্ছাতে আসবেন এবং বাংলাদেশে আসার পর উনি বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হবেন। এই জিনিস জানার পর, এই বিষয় দেখার পর, এই নিউজ শোনার পর বিহারীপল্লীতে চাপা কান্না আমরা শুনতে পাচ্ছি। বিহারীপল্লীর মানুষজন হতাশ হয়ে গেছে। বিহারীদের এই অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে। এরা ভাবতেই পারছে না ভারত কত শক্তিশালী একটা রাষ্ট্র। বাংলাদেশের রাজনীতিতে কিছু দৃশ্য বারবার ফিরে আসে। সময় বদলায় কিন্তু বিতর্ক বদলায় না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল বিএনপি ছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ ছাড়া। দ্বাদশ নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠায়নি, ত্রয়োদশ নির্বাচনও পাঠাচ্ছে না। প্রশ্নটা তাই খুব সাধারণ। দ্বাদশ নির্বাচন নিয়ে বিতর্ক ছিল, এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন কি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে? জানিয়ে দেবো এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই কাঙ্ক্ষিত ভিডিওটার দিকে নিয়ে যাব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে চলুন এ বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছে আগে সেই ভিডিওটা দেখে নেব, তারপরে কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখে দেবো। চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলি দেখতে থাকে। 1 বছর আগে দেয়া অধ্যাপক ইউনূসের একটি অমোঘ বাণী ছিল, আমরা যাব না বিশ্বের কাছে, বিশ্ব আসবে আমাদের কাছে। তার 6 মাসের মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে একটি শিরোনাম ছিল, ভিসার সংকটে বাংলাদেশ কিংবা কঠিন হয়ে পড়ছে বাংলাদেশিদের বিদেশ গমন। এর মধ্যে বাণিজ্যের লক্ষ্মী বলে পরিচিত বাংলাকে বিদেশি বিনিয়োগকারীরা ভুলে গিয়েছে। উল্টো আরো অনেক দেশ বাংলাদেশি সবুজ পাসপোর্টের জন্য ভিসা কঠিন করেছে। এতদিন এ নিয়ে খুব বেশি ঘুম হারাম না হলেও ট্রাম্প প্রশাসনের নতুন ঘোষণা চিন্তা ফেলে দিয়েছে। বাংলাদেশের সবুজ পাসপোর্ট দেখলে আসলেই কোনো দেশ ভিসা দিতে চাইবে তো? আমেরিকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকার টুরিস্ট ভিসা চাইলে বাংলাদেশি সবুজ পাসপোর্ট এতটাই ধূসর হয়ে যায় যেটি ঠিক করতে আপনার লাগতে পারে 18 লাখ টাকা। সাথে বলা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমেরিকার 3 এয়ারপোর্ট ছাড়া অন্য কোনো এয়ারপোর্ট দিয়ে ঢোকা যাবে না। কূটনীতিকরা বলছেন এটি আসলে বাংলাদেশের পাসপোর্টের জন্য এক ধরনের গ্লোবাল আইসোলেশন বা বৈশ্বিক বিচ্ছিন্নতা। কারণ যেসব দেশের সাথে বাংলাদেশিদের আমেরিকা একই তালিকাভুক্ত করেছে, সেসব দেশের অনেকগুলোতে এক সময় বাংলাদেশের সেনারা গিয়ে শান্তি স্থাপনে ভূমিকা রাখতো, এমনকি এখনো রাখে। ওয়াশিংটন থেকে ব্রাসেলস আর আবুধাবি থেকে কুয়ালালামপুর সবখানি বাংলাদেশের জন্য দরজায় একের পর এক তালা ঝুলছে। এক সময় যে সবুজ পাসপোর্টের গায়ে উন্নয়নের রোল মডেল হওয়ার সিল মোহর লাগতো, আর সে পাসপোর্টের অধিকারী হওয়া মানে বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশন ডেস্কের চোখে একজন সম্ভাব্য ওভারস্টার বা সুবিধাভোগী বোঝা। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং দীর্ঘদিনের অভ্যন্তরীণ নীতিগত ব্যর্থতা, কূটনৈতিক অদূরদর্শিতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নড়বড়ে শাসনের এক যৌথ ফলাফল বলেই মনে করছেন কূটনীতিকরা। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক ঘোষণাটি বাংলাদেশের মধ্যবিত্তের জন্য বজ্রপাতের মতো এসেছে। যারা ভাবতেন কষ্ট করে একবার আমেরিকার টুরিস্ট ভিসাটা ম্যানেজ করতে পারলেই কেল্লাফাতে, তাদের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক নতুন এন্ট্রি ফি চালু করেছে। একে বলা হচ্ছে ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম। এই প্রোগ্রামটি মূলত একটি গ্যারান্টি, যেখানে আমেরিকা নিশ্চিত হতে চায় আপনি আমেরিকায় গিয়ে আবার সুবোধ বালকের মতো বাংলাদেশে ফিরে আসবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নতুন ভিসা নীতিকে সহজ ভাষায় বলা যায় আর্থিক ফিল্টার। নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশ সহ বিভিন্ন কিছু দেশের নাগরিকদের B1 বা ব্যবসায়িক এবং B2 বা পর্যটন ভিসা পেতে হলে এখন থেকে 5,000, 10,000 বা ক্ষেত্র বিশেষে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত প্রদান করতে হতে পারে। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় 18 লাখ টাকা পর্যন্ত পৌঁছে যায়। এই বন্ডের অঙ্ক নির্ধারণ করার সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে কাউন্সিলর অফিসারকে। আপনি যদি ইন্টারভিউতে গিয়ে খুব বেশি নার্ভাস হয়ে পড়েন, অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখে যদি অফিসারের সন্দেহ হয় যে আপনি সেখানে গিয়ে কোনো মেক্সিকান রেস্তোরাঁয় থালা বাসন মাজা শুরু করবেন, তবে তিনি নির্দ্বিধায় আপনার ঘাড়ে $15,000 বন্ড চাপিয়ে দিবেন। এই টাকাটা জমা দিতে হবে মার্কিন ট্রেজারি অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে।
টাকা দেওয়ার পর যদি আপনি নির্দিষ্ট সময়ে দেশে ফিরে আসেন তবে এই টাকা ফেরত পাবেন। তার মানে এই বন্ডটি কোনো অফেরতযোগ্য ফি নয়, এটি একটি রিফান্ডেবল জামানত। তবে যদি ভাবেন আমেরিকা গিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবেন বা পলিটিক্যাল অ্যাসাইলাম বা আশ্রয় চাইবেন, তবে সেই 18 লাখ টাকা মার্কিন সরকারের লাভ, আর আপনার জন্য সেই টাকা জলে গেল। এই নিয়মটি বাংলাদেশের জন্য 2026 সালের 21 জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে মোট 38টি দেশ তালিকায় অন্তর্ভুক্ত হলো। এসব দেশের বেশিরভাগই আফ্রিকার, তবে লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশও রয়েছে। নতুন নিয়মের ফলে অনেক নাগরিকের জন্যই এখন মার্কিন ভিসা পাওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে। শুধু ভিসার জন্য করা বন্ডই নয়, বাংলাদেশিরা এখন থেকে সব এয়ারপোর্ট দিয়ে আমেরিকায় ঢুকতে পারবে না, ঢুকতে পারবে মাত্র 3টি এয়ারপোর্ট দিয়ে। এগুলো হলো বোস্টন লোগান, জন এফ কেনেডি আর ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর। দর্শক, যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশের উপর এমন খড়গগ্রস্ত হলো তার উত্তর লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা একটি তালিকায়। মাত্র 2 দিন আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে 120টি দেশের একটি তালিকা প্রকাশ করেন, যেখানে দেখানো হয়েছে কোন কোন দেশের মানুষ আমেরিকায় গিয়ে বেশি সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার নেয়। রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর 54.8% কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা নেয়। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 19তম। এই পরিসংখ্যানটি মার্কিন ভোটারদের মধ্যে এমন একটি ধারণা তৈরি করেছে যে বাংলাদেশিরা আমেরিকায় গিয়ে কর্মসংস্থানের চেয়ে রাষ্ট্রের উপর বোঝা হয়ে থাকতেই বেশি পছন্দ করে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী 2000 সালে যেখানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশির সংখ্যা ছিল মাত্র 40,000, 2023 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 2,70,000। জনসংখ্যা 569% বাড়লেও বাংলাদেশিদের গড় বার্ষিক আয় মাত্র $78,400, যেটি সামগ্রিক এশীয় গড় আয়ের প্রায় অর্ধেক। দারিদ্র্যের হার এশীয়দের মধ্যে যেখানে 10%, বাংলাদেশিদের ক্ষেত্রে তা 14%। এই অর্থনৈতিক দুর্বলতাই মূলত মার্কিন প্রশাসনের কঠোর সিদ্ধান্তের ভিত্তি হিসেবে কাজ করেছে। বাংলাদেশের প্রতিবেশী ভারতীয়রা যখন সিলিকন ভ্যালিতে রাজত্ব করছে এবং তাদের পরিবারগুলোর সাহায্য নেওয়ার হার তালিকায় নেই বললেই চলে, তখন বাংলাদেশিরা ফুড স্ট্যাম্প আর সরকারি বাসস্থানের লাইনে দাঁড়িয়ে আছে। এই ন্যারেটিভটাই আমেরিকাকে বাধ্য করেছে বাংলাদেশিদের জন্য 18 লাখ টাকার তালা ঝুলাতে। পিউ রিসার্চ সেন্টারের মতে বাংলাদেশিদের মধ্যে দারিদ্র্যের উচ্চ হার সম্ভবত এই পরনির্ভরশীলতার মূল কারণ। দর্শক, আমেরিকা 18 লাখ টাকা দাবি করে যখন ভিসা প্রক্রিয়া জটিল করে তুলছে, তার অনেক আগেই ইউরোপ আইন পাশ করে বাংলাদেশিদের জন্য অভিবাসন কঠোর করে তুলেছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ একটি অত্যন্ত কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা বাংলাদেশের নাগরিকদের জন্য ইউরোপের রাজনৈতিক আশ্রয়ের পথ প্রায় রুদ্ধ করে দিয়েছে। 2025 সালের 18 ডিসেম্বর ব্যাসেসে ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকেরা বাংলাদেশ সহ 7টি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে, যেখানে নাগরিকদের সহজে আশ্রয় দেওয়া হবে না। এই তালিকার অন্তর্ভুক্ত দেশগুলোর নাম হলো বাংলাদেশ, কলম্বিয়া, মিশর, ভারত, কসোভো, মরক্কো এবং তিউনিসিয়া। এখন থেকে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন আর বছরের পর বছর ঝুলে থাকবে না। 12 সপ্তাহের মধ্যে ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে আবেদন নিষ্পত্তি করা হবে। যদিও মানবাধিকার সংস্থাগুলো যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তারা বলছে এটি সত্যিকারের বিপদে পড়া মানুষের আশ্রয়ের সুযোগ সীমিত করে দেবে। দর্শক, আমেরিকা বা ইউরোপের তালা খোলা প্রক্রিয়াটা কঠিন হওয়ার আগেই বাংলাদেশিদের জন্য এশিয়ার অনেক দেশের ভিসা পাওয়া জটিল হয়ে গেছে। 2024 সালের 5 আগস্ট থেকে মেডিকেল ইস্যু ছাড়া ভারত ভিসা দিচ্ছে না বললেই চলে। ভারতের সাথে সম্পর্ক অবনতির পর থেকে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের, যারা দেশের বাইরে পড়তে যেতে ইচ্ছুক। যেমন পূর্ব ইউরোপের দেশগুলোর দূতাবাস নেই বাংলাদেশে। পূর্ব ইউরোপের দেশগুলোর ভিসা পেতে হলে ভারতে যেতে হয়, কারণ ভারতে সেই দেশগুলোর দূতাবাস আছে। আর ভিসার আবেদনের কাজ শেষ করতে সেখানে অন্তত 3 সপ্তাহ থাকতে হয়। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় ভিসা পেতে কমপক্ষে 3 বার ভারতে যেতে হয়, কারণ ওই দেশের ভিসার আবেদন করার পর শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। বাংলাদেশে পর্তুগাল, বুলগেরিয়া, রোমানিয়া, লিথুয়েনিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া সহ ইউরোপের বেশ কিছু দেশের দূতাবাস নেই। তাই সেই দেশগুলোতে পড়তে যেতে চাইলে শিক্ষার্থীদের প্রতিবেশী দেশ ভারতে গিয়ে ভিসা সাক্ষাৎকার দিতে হয়। ভারতের বিকল্প হিসেবে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের দূতাবাস থেকে কিছু দেশের ভিসা আবেদনের ব্যবস্থা করা হলেও এই 2 দেশের ভিসাও বাংলাদেশিদের জন্য সীমিত হয়ে গেছে। বাংলাদেশ প্রতিদিনের এক রিপোর্টে বলা হয়েছে 2024 সালের ডিসেম্বরে ভারতের ভিসা সীমিত থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে অন্য দেশে সরাতে কূটনীতিকদের অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা। 3 মাস পর মার্চ মাসে ঢাকা থেকে 9টি দেশের ভিসা প্রক্রিয়া শুরু হয়, কিন্তু সেই দেশগুলো থেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা আরও বেড়েছে। দর্শক, এশিয়ার ছোট ছোট দেশগুলো এখন বাংলাদেশের পাসপোর্ট দেখলে আটকে উঠছে। 2025 সালের জানুয়ারি থেকে টুরিস্ট ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ রেখেছে ভিয়েতনাম। এর কারণ হচ্ছে দেশের অভিযোগ, পর্যটক হিসেবে গিয়ে অনেকে আর বাংলাদেশে ফেরেনি। মানব পাচারের রুট হিসেবে ব্যবহৃত হওয়ার ভয়ে অন অ্যারাইভাল ভিসা বন্ধ রেখেছে ইন্দোনেশিয়া। থাইল্যান্ডে আগে ই ভিসা হতো 5 দিনে, এখন লাগে 50 দিন। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে দিনে মাত্র 30 থেকে 50 জনকে ভিসা দেওয়া হচ্ছে। ওমান 2023 সাল থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছে। আর মালয়েশিয়ার বাজারও বর্তমানে বন্ধ রয়েছে। গত 17 অক্টোবর ডয়েচে ভেলে বাংলায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশেও বাংলাদেশের নাগরিকদের ভিসা পাওয়া কঠিন হচ্ছে। সেসব দেশে বাংলাদেশের পাসপোর্ট যেন এখন চরম অবহেলার বিষয়। প্রশ্ন উঠেছে, একে একে কেন আমেরিকা থেকে ইউরোপ আর এশিয়ার দেশগুলোতেও বাংলাদেশিদের ভিসা দিতে নাক ছিটকাচ্ছে? কেন দুনিয়ার সব দেশ মিলে একসাথে বাংলাদেশের পাসপোর্টের উপর খড়গহস্ত হচ্ছে? সংশ্লিষ্টরা যেসব কারণের কথা বলছেন তার মধ্যে প্রথম কারণটি হলো গত 16 মাস ধরে বাংলাদেশে চলা মবক্রেসি আর বেহাল আইন শৃঙ্খলার পরিস্থিতি। বাইরের দেশগুলো কেন আপনাকে ভিসা দেবে যদি তারা দেখে আপনার দেশে নিজের জীবনেরই নিরাপত্তা নেই? দেশ যখন রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকে তখন কোনো দেশই সেই দেশের নাগরিকদের সাদরে গ্রহণ করতে চায় না।
অনির্বাচিত সরকারের আমলে দমন পীড়নের রাজনৈতিক সংস্কৃতির কারণে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বহির্বিশ্বের অজানা নয়। এমন পরিস্থিতিতে অনেকে বিদেশে গিয়ে আর বাংলাদেশে ফেরত আসে না, যেমনটি করেছে ভিয়েতনাম। গত 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশি পাসপোর্টে ভিসা দেওয়া অনেক দেশ বন্ধ করলেও অধ্যাপক ইউনূসের সরকারের কূটনৈতিক তৎপরতা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো। বাংলাদেশের মানুষ যেসব দেশে বেশি যায় বা তাদেরকে যেসব দেশে বেশি যেতে হয় সেসব দেশের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর চেয়ে অধ্যাপক ইউনূসের দৃশ্যমান কূটনৈতিক কৌশল হলো যেসব দেশ থেকে বাংলাদেশের মানুষ দূরে থাকে তাদের সাথে সম্পর্ক বাড়ানো। যেমন বিমান বাংলাদেশ ঢাকা ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করে ঢাকা করাচি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে। দর্শক, 2024 সালের 7 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এক সেমিনারে অধ্যাপক ইউনূস গলা উঁচিয়ে বলেছিলেন, আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্বই বাংলাদেশের কাছে আসবে। সেটার কি পরিস্থিতি তা এরই মধ্যে সবারই জানা হয়ে গেছে। উল্টো অধ্যাপক ইউনূসের 16 মাসে বহির্বিশ্বে এমন ইমেজ দাঁড়িয়েছে যেখানে ভিসা পাওয়া এক সোনার হরিণ হয়ে গেছে। বাংলাদেশের পাসপোর্ট এখন সেই ক্রেডিট কার্ডের মতো হয়ে গেছে যেটার ব্যালেন্স ফুরিয়ে গেছে, আর ব্যাংকগুলো এখন নতুন করে লোন দেওয়ার আগে মোটা অঙ্কের জামানত আর শত গ্যারান্টি দাবি করছে। 18 লাখ টাকা পকেটে থাকলে আপনি আমেরিকার পর্যটক হতে পারেন, আর টাকা না থাকলে আপনি কেবল নিজ দেশের অস্থিতিশীল পরিস্থিতির দর্শক হয়ে থাকবেন। একদিন হয়তো দেখা যাবে বাংলাদেশের পাসপোর্টে কেবল একটি সিডি অবশিষ্ট আছে, সেটি হলো শুধুমাত্র পাকিস্তানের ব্যবহারের জন্য। বাংলাদেশের রাজনীতিতে কিছু দৃশ্য বারবার ফিরে আসে। সময় বদলায় কিন্তু বিতর্ক বদলায় না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল বিএনপি ছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ ছাড়া। দ্বাদশ নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠায়নি, ত্রয়োদশ নির্বাচনও পাঠাচ্ছে না। প্রশ্নটা তাই খুব সাধারণ। দ্বাদশ নির্বাচন নিয়ে বিতর্ক ছিল, এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন কি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে? আমি 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে নিউ ইয়র্ক থেকে স্পষ্ট বার্তা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, জাতিসংঘ কোনো নির্বাচন পর্যবেক্ষণে যায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের স্পষ্ট ম্যান্ডেট থাকে। অর্থাৎ বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাচ্ছে না। কিন্তু এই বক্তব্যে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। জাতিসংঘ না বলছে কিন্তু সমালোচনা করছে না। তারা বলছে আমরা রাজনৈতিক বিশ্লেষণ করি না। বিএনপি প্রধান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে জাতিসংঘের কোনো মন্তব্য নেই, আর বাংলাদেশের গণতন্ত্র প্রসঙ্গে এই বিষয়ে তাদের কোনো অবস্থান নেই। শুধু এক লাইন বললেন, বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে আমরা সমর্থন করি। এটাই প্রথম নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাতিসংঘ পর্যবেক্ষক পাঠায়নি। তখন প্রেক্ষাপট ছিল কি? বিএনপি নির্বাচন বর্জন করেছিল, বামপন্থী দলগুলো তফসিল প্রত্যাখ্যান করেছিল, ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল, আন্তর্জাতিক মিডিয়া লিখেছিল বাংলাদেশ একতরফা নির্বাচনের পথে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা একটি অবাধ নির্বাচন অসম্ভব করে তুলছে। জাতিসংঘ তখন চুপ ছিল, শুধু বলেছিল আমরা আহ্বান জানাই ভোট যেন হয়রানি মুক্ত হয়। এখানে একটি বড় ভুল ধারণা আছে। অনেকে মনে করেন জাতিসংঘ ইচ্ছা করলে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। জাতিসংঘ সরাসরি নির্বাচন পর্যবেক্ষণ করে কেবলমাত্র চরম সংকটপূর্ণ দেশে অথবা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে অথবা সংশ্লিষ্ট দেশের আনুষ্ঠানিক অনুরোধে, যেমন ইরাক, আফগানিস্তান, দক্ষিণ সুদান। বাংলাদেশ সেই ক্যাটাগরিতে পড়ে না। বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, নিজস্ব নির্বাচন কমিশন আছে, নিজস্ব সংবিধান আছে, তাই জাতিসংঘ সরাসরি জড়াতে চায় না। কিন্তু জড়াতে না চাওয়াতেও একটি বার্তা আছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। জাতিসংঘ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচন কি অবৈধ হয়ে যায়? না, তা হয়তো হয় না। আইনগতভাবে একটি দেশের নির্বাচন বৈধ হয় তার সংবিধান অনুযায়ী। বাংলাদেশের নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবে, সনদ দেবে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এটা আইন নয়, এটা রাজনীতি, এটা কূটনীতি। যেখানে বড় রাজনৈতিক দল নেই, জাতিসংঘ নেই, মানবাধিকার সংস্থার রিপোর্ট নেতিবাচক, সেখানে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবেই। তাছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে মনে করে জামাতি ইসলামী, এনসিপি সহ বেশ কয়েকটি দল। তাদের এই আশঙ্কায় নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে, আবেগে নয়। চলুন যুক্তিতে কথা বলি। দ্বাদশ নির্বাচনে বলা হয়েছিল বিএনপি নিজেরাই আসেনি, ত্রয়োদশ নির্বাচনে বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এই ব্যাখ্যা শোনে না। তারা দেখে প্রধান রাজনৈতিক শক্তি আছে কিনা, প্রতিযোগিতা আছে কিনা, ভোটারদের বিকল্প প্রার্থী আছে কিনা। যে নির্বাচনে বড় পক্ষ অনুপস্থিত তা দুর্বল নির্বাচন। আজ ক্ষমতায় নেই আওয়ামী লীগ, কাল ক্ষমতায় থাকবে না বিএনপিও, কিন্তু রাষ্ট্রের ক্ষতি দুক্ষেত্রেই একই। অনেকে বলেন জাতিসংঘ চুপ মানে সমস্যা নেই, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এমন না। নিরাপত্তা অনেক সময় কৌশলগত দূরত্ব। পশ্চিমা দেশগুলো কি করে? নিজেরা নির্বাচন পর্যবেক্ষণ করে, আলাদা প্রতিবেদন প্রকাশ করে, ভিসা নীতি প্রয়োগ করে, কূটনৈতিক ভাষায় সন্দেহ প্রকাশ করে। এই সব কিছু একসঙ্গে হলে নির্বাচন আন্তর্জাতিকভাবে দুর্বল হয়ে পড়ে। বার্মিংহাম ইউনিভার্সিটির ডেমোক্রেসি বিভাগের অধ্যাপক নিক চিজম্যান বিবিসিকে বলেছেন, জাতিসংঘ এখন রাজনৈতিক বিরোধে নিজেদের জড়াতে চায় না। বাংলাদেশের মতো দেশে বড় দাতাদেশই বেশি প্রভাব রাখে। এর মানে কি? এর অর্থ হলো জাতিসংঘ না থাকলেও বিশ্ব নজর রাখছে। এটাই মূল প্রশ্ন। এই নির্বাচন বিতর্ক এড়াতে পারবে কি? উত্তর নির্ভর করবে ভোটার উপস্থিতির উপর। সহিংসতা হয় কিনা, বিরোধী কণ্ঠ দমন হয় কিনা, নির্বাচন পরবর্তী পরিস্থিতির উপর। শুধু নির্বাচন হলেই হয় না, নির্বাচনের পর দেশ স্থিতিশীল থাকে কিনা সেটাই আসল। জাতিসংঘ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচন হয়তো বাতিল হয় না, কিন্তু প্রশ্ন থেকে যায়, বিএনপি ছাড়া নির্বাচন যেমন বিতর্ক এড়াতে পারেনি, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনও কি সেটি পারবে? আমরা এতদিন অনেক ইউটিউবার বলে আসছিলাম নিজেদের থেকেই যে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছেন তারা ভোট কেন্দ্রে যাবেন না এবং
ভোট দিবেন না। এখন সেই কথা শেখ হাসিনা নিজে অফিসিয়ালি ভাবে কর্মীদের উদ্দেশ্যে ক্লিয়ারলি বলে দিয়েছেন, হুঙ্কার দিয়ে বলেছেন, এবং ছাত্রলীগের যারা কর্মী আছে তাদেরকে এই ব্যাপারটা ভালোভাবে প্রচার করতে বলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন নো ভোট, নো ভোট। যে এখানে নৌকা প্রতীক থাকবে না সেখানে কোনো কেউ ভোট দিতে যাবেন না। যারা সত্যিকারের মুজিব আদর্শের সৈনিক আছেন, যারা সত্যিকারের আওয়ামী লীগকে ভালোবাসেন, তারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, তারা কেউ ভোট দিবেন না। এটা সুন্দর একটি কথা, যেখানে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না, যেখানে মুক্তিযুদ্ধের সবচেয়ে পক্ষে শক্তি বড় দল রাজনৈতিক, সে দল অংশগ্রহণ করবে না। সেই নির্বাচনে কেন যাব? অনেকেই টাকার প্রলোভন দেখাবে, অনেকেই ভয় দেখাবে, কিন্তু আপনার ভোট কিন্তু আপনিই দিবেন। আপনাকে যতই জোর করা হোক আপনার ভোট কিন্তু তারা নিতে পারবে না। তাই যতই টাকা পয়সার প্রলোভন দেখা, যতই ভয় দেখা, কেউ ভোট কেন্দ্রে যাবেন না, কেউ ভোট দিবেন না। শেখ হাসিনা ক্লিয়ারলি বলে দিয়েছেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সকলে এটা প্রচার করে প্রত্যন্ত গ্রামও যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে, আওয়ামী লীগকে ভালোবাসে, তাদের কাছে প্রচার করতে। এখন এই ব্যাপারটা যদি আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা আমলে নেয় এবং যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা আমলে নেয়, তাহলে কি হতে পারে? সেটা হচ্ছে ভোট কাস্ট ভালোভাবে হবে না এবং এই নির্বাচন যে কোনো রকমের গ্রহণযোগ্যতা পাবে না বিশ্বের কাছে, সেটা আরো ফলাওভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখন তো মোটামুটি আগাম ক্লিয়ার হয়ে আছে, কিন্তু তখন প্র্যাকটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে যে আওয়ামী লীগের 40 থেকে 50% লোক ভোট কেন্দ্রে যায়নি। আওয়ামী লীগেরও 40 থেকে 50% লোক ভোট কেন্দ্রে না গেলে বিএনপিরও প্রায় 10 থেকে 15% লোক ভোট কেন্দ্রে যাবে না। তখন বিএনপির সাধারণ সমর্থকও মনে করবে আওয়ামী লীগ নির্বাচনে নাই, আওয়ামী লীগের কেউ ভোট কেন্দ্রে যাচ্ছে না ভোট দিতে, তো আমরা ভোট দিতে গেলেও কি না গেলেও কি, তাদের যে সকল কাজ কাম আছে তারা সেটা নিয়ে বিজি থাকবে। কিছু পার্সেন্ট বিএনপি লোক ভোট দিতে যাবে, আর জামাতের আগে 4% ছিল, এখন হয়তো 8% হয়েছে, তারা ভোট কেন্দ্রে যাবে। তাহলে 8% আর 10% বিএনপির মিলিয়ে নেন ভোট, 18% হয়তো ভোট হবে, 20% ধরে নিলাম। তো বাংলাদেশে 100%-এর মধ্যে যদি 20% ভোট কাস্ট হয় জাতীয় নির্বাচনে, সেই নির্বাচনকে আমরা 2 টাকার মূল্য দিতে পারবো? সেই নির্বাচনকে বিশ্বের কোন দেশ স্বীকৃতি দিবে? আর সেই নির্বাচনকে নিয়ে তো বাংলাদেশের জনগণ হাসবে, বিশ্বের সকলে হাসবে। অলরেডি নির্বাচনের আগে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে যে বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। এখন অনেকেই যুক্তি দিতে চাচ্ছে বিএনপিকে, জামাতকেও তো নির্বাচন অংশগ্রহণ করতে দেয়নি আওয়ামী লীগ। আরে ভাই, আওয়ামী লীগকে জামাত এবং বিএনপিকে নিষিদ্ধ করে রেখেছিল কার্যক্রম, নাকি নির্বাচন আসতে বাধা দিয়েছিল? শেখ হাসিনা কখনোই বিএনপি এবং জামাতকে নির্বাচন আসতে বাধা দেয়নি। তারা নিজেরাই মার পেঁচে আটকে গিয়েছিল এবং ভয় পেয়েছে আমরা নির্বাচন যদি অংশগ্রহণ করি আমরা হুদায় জিততে পারবো না, নির্বাচনে গিয়ে লাভ নাই। তারা নিজের ইচ্ছায় নির্বাচন বয়কট করেছে। ওটার সাথে এটা মিলিয়ে লাভ নাই। এখানে ডাইরেক্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের প্রতিগণায় ব্যালট বাক্স এবং আওয়ামী লীগকে নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। জোর করে অংশগ্রহণ করতে না দেওয়া আর নির্বাচন নিজ ইচ্ছে বয়কট করার মধ্যে পার্থক্য আছে। তাহলে স্বৈরশাসককে, স্বৈরশাসন কারা জারি করেছে? এখন উদাহরণ দেখানো হচ্ছে আওয়ামী লীগ গণহত্যাকারী। আরে ভাই, আওয়ামী লীগ গণহত্যাকারী উদাহরণ দেখিয়ে যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়, আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হয়, তাহলে তো জামাত ডাবল গণহত্যাকারী না? ডক্টর ইউনূস 5 আগস্ট পরবর্তী সময় সেও তো গণহত্যা চালিয়েছে, ডক্টর ইউনূস নিজেও তো গণহত্যাকারী। যারা এই সকল কথা বলছে, গোপালগঞ্জে 6 জনকে হত্যা করা নাই, গণহত্যা চালায় নেই, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মীদেরকে গণহত্যা করা হয়নি, এখনো মারা হচ্ছে না, তো তাহলে বিএনপিকে গণহত্যা চালায়নি 2001 থেকে 2006 সালে? 21 আগস্টে গ্রেনেড হামলা করায়নি? 20 জনের উপর আওয়ামী লীগের কর্মী মারা যায়নি? বিভিন্ন জায়গায় বোমা হামলা হয়নি? 64 জেলার মধ্যে 63 জেলায় একসাথে সিরিজ বোমা হামলা হয়নি? বাংলা ভাই কাদের আমলের তৈরি? শাহেক আব্দুর রহমান কাদের আমলের তৈরি? রমনার বটমূলে কারা হামলা করেছে? 10 ট্রাক অস্ত্র কাদের আমলে আনা হয়েছে? দুর্নীতিতে কারা বারবার চ্যাম্পিয়ন হয়েছে? এগুলো জনগণ জানে না? জনগণ পিঠার খায়? একটা ইস্যু পাইছে আওয়ামী লীগ গণহত্যা চালাইছে, এই কারণে তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, তারা ফেসিস্ট, তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগ যদি গণহত্যা চালায় তাহলে জাতিসংঘের রিপোর্টে 15 আগস্ট পর্যন্ত প্রায় 1500 থেকে 2000 মানুষ মারা গিয়েছে একটা লিস্ট এসেছে। তাহলে 5 আগস্ট সময় এবং 5 আগস্ট পর্যন্ত মারা গিয়েছে, আপনাদের কাছে রিপোর্ট আছে 815 জন না কত জনের? তাহলে পরবর্তী যে 700-800 মানুষ খুন হয়েছে, এরা কারা? এরা হয়তো পুলিশ, না হলে আওয়ামী লীগের কর্মী। ওই 600-700 মানুষ কি গণহত্যা না? তো আওয়ামী লীগের কর্মী এবং পুলিশ হত্যার বিচার কে করবে? যারা আওয়ামী লীগের কর্মী এবং পুলিশকে হত্যা করেছে তারাও গণহত্যাকারী না? তো তারাও গণহত্যাকারী যদি হয়ে থাকে তাহলে আওয়ামী লীগও গণহত্যাকারী, তাহলে সকলেই তো গণহত্যাকারী। তাহলে বিএনপি
জামাত এবং যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে বিপ্লবী দাবি করে, তারাও তো তাহলে পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীকে হত্যা করেছিল, গণহত্যা চালিয়েছে, তারাও তো সেম দোষী। তাহলে ভালো কে? জনগণকে ব্রেনওয়াশ করানো যাবে না। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী তো ক্লিয়ার, পুলিশ হত্যার বিচার হচ্ছে না। 5 আগস্টে পরবর্তী সময় আওয়ামী লীগের 400-500 কর্মীদেরকে গণহত্যা চালিয়েছে, সেগুলোর বিচার হচ্ছে না, তখন তারা গণহত্যা না, তখন তারা জায়েজ। আর আওয়ামী লীগ নাকি 600-700 হত্যা করেছে, সেটার জন্য আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগের বিচার করা হবে, শেখ হাসিনার ফাঁসি দেওয়া হবে। নাটক মারাও, হ্যাঁ নাটক। এই সকল নাটক বাংলাদেশের জনগণ খায় না, আমরা তরুণ সমাজও খাই না। তরুণ সমাজ যেগুলোকে এখন তোমরা ছাত্র জনতা বলে বলে চালাও, সকল কিছু হচ্ছে রাজাকারদের নাতিপুতি, তারা সকলে হচ্ছে গুপ্ত শিবির। আর কিছু ছাত্র দলের লোক আছে, তাদের কিসের ছাত্র জনতা ট্যাগ লাগাচ্ছ? শিবির কোনো জায়গায় কোনো কিছু করলেই, অরাজকতা করলে ছাত্র জনতা এসেছে, ছাত্র জনতা করেছে, ছাত্র জনতার আন্দোলন। বাটপারি মারাও, জনগণকে বুঝাতে চাচ্ছ যে এরা অরাজনৈতিক, এরা ছাত্র জনতা নামছে, যাতে শিবিরের উপর কালিমা লেপন না হয়, ছাত্রদের উপর কালিমা লেপন না হয়। কথা বুঝো নাই? এই ছাত্রলীগের উপর যে যত কালিমা লেপন হচ্ছে, সকল কিছু করেছে গুপ্ত শিবির। গুপ্ত শিবিরের কারণে ছাত্রলীগ এত কলুষিত হয়েছে। ছাত্রলীগের ভিতরে লুকিয়ে থেকে থেকে সকল অপকর্ম চালিয়েছে, সকল জায়গায় গুম খুন চুরি চাঁদাবাজি মারামারি পিটাপিটি করেছে, পরে গিয়ে নিউজ হয়েছে ছাত্রলীগে করেছে। এখন ওই সকল টোকাইগুলো যারা দুর্নীতিগ্রস্ত ছিল, যারা চাঁদাবাজি করেছে, যারা গুম খুন সাথে জড়িত ছিল, তারা এখন দেখি যে লুঙ্গির তল থেকে বাইরে হয়ে সকলে ছাত্র শিবির। তাহলে ছাত্র শিবিরের অপকর্ম দায় কেন ছাত্রলীগ নিবে? আর সে অপকর্ম দায় দিয়ে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হবে? এখন তো সকলে ছাত্র শিবিরে চলে এসেছে, তাহলে ছাত্র শিবিরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? প্রশ্ন আমাদের ছাত্র সমাজে। এগুলা যখন প্রশ্ন করব, এগুলা যখন টকশোতে অনেকে কথা তুলবে, তখন তারা হয়ে যায় ফেসিস্টের দালাল, স্বৈরাচারের দালাল। আরে বেটা, তোরা নিজেরাই তো বড় ফেসিস্ট স্বৈরাচার হয়ে বসে আছস। তোরা নিজেরাই তো 5 আগস্টের পরবর্তী সময় গণহত্যা চালিয়ে আওয়ামী লীগের 100 কর্মী মেরে ফেলছস, গোপালগঞ্জে 6 জনকে মেরে ফেলছস, বিএনপির আমলে গণহত্যা হয়েছে, 1971 সালে জামাত 30 লক্ষ যে হত্যা হয়েছে, বাংলাদেশের মতো সকল কিছুর সাথে যে জামাত জড়িত ছিল, মা বোনের যে ইজ্জত নেওয়া হয়েছে 2 লক্ষ, সকল কিছুর সাথে জামাত জড়িত ছিল। কি ছিল না? ছিল তো। সকল কিছু আপনারা এত সহজে ভুলে গিয়েছেন? কেমনে ভুলে যান আপনারা? এত নির্লজ্জ কেন আপনারা? বাংলাদেশের মানুষ এত নির্লজ্জ? এখন সকল দোষ শেখ হাসিনার উপর। শেখ হাসিনা যে বাংলাদেশে এত উন্নয়ন করে দিয়েছে, সকল কিছুকে ভুলে গিয়েছেন। বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন শেখ হাসিনার উন্নয়ন ছোঁয়া পাবেন। শেখ হাসিনাকে কিভাবে ভুলে যাবেন? ভুলতে পারবেন না। কথায় আছে না, কীর্তিমানের মৃত্যু নাই। শেখ হাসিনা আসলেই কীর্তিমান। শেখ হাসিনা যে কীর্তি বাংলাদেশে করেছে, সেটা কখনো ভুলতে পারবেন না। হয়তোবা এখন জিদে ওদের ব্রেনওয়াশে কিছু উল্টাপাল্টা কথা বলতেছেন, কিন্তু যতদিন বাংলাদেশ থাকবে, শেখ হাসিনার উন্নয়ন থাকবে। এই উন্নয়নকে দেখে দেখে শেখ হাসিনা হয়তো মরে গেলে কান্না করবেন, তখন আর লাভ হবে না। তাই শেখ হাসিনা যে হুঙ্কার দিয়েছে, সেটা পারফেক্ট হুঙ্কার দিয়েছে। যে নির্বাচনে আওয়ামী লীগ নেই, যে নির্বাচনে নৌকা প্রতীক নেই, সেই নির্বাচনে বাংলাদেশের কোনো জনগণ ভোট কেন্দ্রে যাবে না, সেই নির্বাচনে বাংলাদেশের কোনো জনগণ ভোট দিবে না। এটাই হওয়া দরকার ছিল, এটাই আগামীতে হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।